নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগ থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। এ এক আজব দেশের কাহিনী। দুদিন আগে বড় ভাই পাকিস্তানে একটা আস্ত যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক করল বালুচ বিদ্রোহীরা। দুনিয়ায় এমন ঘটনা এই প্রথম। বড় ভাইয়ের সঙ্গে সমানে পাল্লা দিচ্ছে ছোট ভাই বাংলাদেশ। সরকার বিরোধী বিক্ষোভের পরিস্থিতিতে যখন ধুন্ধুমার লড়াই শুরু হয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে, যখন ইট পাটকেল বোমা বৃষ্টি হয় পুলিশকে লক্ষ্য করে, তখন পুলিশ লাঠিচার্জ করে, জল কামান ছোড়ে, কাঁদানে গ্যাস দাগে। কিন্তু মহিলাদের বিক্ষোভে, মহিলাদের আঙুলের নখের আঘাতে আহত হয়ে পুলিশ মহিলা বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করছে, জল কামান ব্যবহার করছে, এমন ঘটনা বাজি রেখে বলা যায় বিশ্বে এই প্রথম। নখের আঘাতে পুলিশ আহত, এমন বেনজির ঘটনা ঘটাবার কৃতিত্বের দাবিদার ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অজস্র অভিনন্দন। আচ্ছা, গিনেস বুক অফ রেকর্ডসে এই অনন্য কৃতিত্ব রেকর্ড করার ব্যবস্থা করা যায় কি? ইউনূস সাহেবের প্রচার বিভাগ একটু ভেবে দেখবেন বিষয়টা। হঠাৎ মহিলারা মিছিল করতে গেলেন কেন? কারণ বাংলাদেশ জুড়ে এখন ধর্ষণ ঝড় চলছে। ভুল শোনেননি, আমি বর্ষণ বলিনি, আমি বলেছি ধর্ষণ। বর্ষাকাল কিংবা অকাল বর্ষণের কালবৈশাখী আসতে এখনো অনেক দেরি, সুতরাং বর্ষণ বলবো কেন? বলেছি ধর্ষণ। ঝড়ের বেগে বাড়ছে বাংলাদেশে ধর্ষণের ঘটনা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের জবান উদ্ধৃত করে, তাদের বক্তব্য উদ্ধৃত করে একটি ট্রিবিউন পত্রিকা বলছে যে এখন শেখ এক মাসে 19.5% ধর্ষণের ঘটনা বেড়েছে বাংলাদেশে। শেখ হাসিনার স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হওয়ার পর সম্ভবত খুশির চোটে বাংলাদেশে এখন ধর্ষণের ঝড় বইছে। অবশ্য এটা বইছে একটা বিশেষ শ্রেণীর মানুষের মধ্যে, এবং তাদের একটা বিশেষ কারণও আছে এর পেছনে। এই বিশেষ শ্রেণীতে কারা আছে এবং কারণটা কি সেটা নিয়ে পরে আসছে। তবে মোদ্দা কথা হলো, সেই ঝড়ের প্রকোপে ভীত সন্ত্রস্ত মহিলারা, মেয়েরা উপায়ান্তর না দেখে আজ একজোট হয়েছে। তারা সরকারের অকর্মণ্যতার প্রতিবাদে রাস্তায় নেমেছে, রাস্তায় নেমে দাবি জানাচ্ছে। আর তাদের সেই দাবি আটকাতে নখের আঁচড়ে সাংঘাতিক আহত পুলিশের লাঠি, জল কামান ও দুঃশাসনীয় ভূমিকায় গত দুদিন আগে অবতীর্ণ হয়েছে। আসছি ডিটেলসে। প্রথমে একটু পরিসংখ্যানের ব্যাপারটা রাখি। ঢাকাস্থিত মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন তার টাটকা হিসেব অনুযায়ী গত এক মাসে বাংলাদেশে মোট 295টি ধর্ষণের ঘটনা নথিবদ্ধ হয়েছে। ঘটেছে তো আরো অনেক বেশি। এগুলো নথিবদ্ধ হয়েছে, এটা নথিবদ্ধ ঘটনা। আর বিষয়টি এমন যে বলার দরকার পড়ে না, লোকলজ্জার ভয়ে কিংবা সামাজিক দুর্নামের ভয়ে বহু ঘটনা ঘটে, কিন্তু তার জন্যে বাড়ির লোক আসে না কিংবা সেই মেয়েরা এগিয়ে আসে না পুলিশের কাছে। সুতরাং আবার এমনও আছে একটা ব্যাপার যে পুলিশ তার রেকর্ডটাকে সাফ সুতরা রাখার জন্যে, যে আমার এলাকায় একেবারে শান্তি শৃঙ্খলা একেবারে স্বর্গের মতো, বেহেশতের মতো আছে, সুতরাং এটা প্রমাণ করবার জন্য একদল পুলিশ আবার তারা করেন কি, যারা আসে পুলিশের কাছে অভিযোগ আনতে, তাদের ভুজুং ভাজুং দিয়ে কিংবা ভয় দেখিয়ে
তাদেরকে ফেরত পাঠিয়ে দেয়, খেদিয়ে দেয় থানার থেকে ঘটনা নথিবদ্ধ না করে। সেসব বাদ দিয়ে শুধু নথিবদ্ধ ঘটনার কথায় আসে। ফেব্রুয়ারির এই 295টি যে ধর্ষণ, এটা সংখ্যার দিক দিয়ে জানুয়ারি মাসের চেয়ে 24টি বেশি। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বলছে, ফেব্রুয়ারিতে যারা ধর্ষিত হয়েছে সেই ধর্ষিতদের মধ্যে 22 জন নাবালিকা। এই সংখ্যা জানুয়ারি মাসে যা ঘটেছে, অর্থাৎ নাবালিকারা ক্রমশ হট আইটেম হয়ে যাচ্ছে, কারণ জানুয়ারির থেকে ফেব্রুয়ারিতে ধর্ষিতা নাবালিকার সংখ্যা 50% বেশি। এইসব ঘটনার মধ্যে এমন কিছু ঘটনা আছে যে সেগুলো শুনলে যদি পশুরা বুঝতো বাংলা ভাষা অন্তত, তাহলে পশুরাও লজ্জায় মাথা নিচু করত। যেমন ওই মাগুরার একটি 8 বছরের মেয়ের ওপর পাশবিক ঘটনা। দিদির শ্বশুর বাড়িতে বেড়াতে এসে ধর্ষিতা হয় মেয়েটি দিদির এক শ্বশুরের দ্বারা। সে এতই অসুস্থ হয়ে পড়ে যে ঢাকার নামী হাসপাতালে শেষ পর্যন্ত নিয়ে যেতে হয়েছে তাকে। সেখানে তার চিকিৎসা করাতে হচ্ছে এবং আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবার নিয়ম করে বিকেলবেলায় তার একেবারে প্রেজেন্ট স্ট্যাটাস, সেই রোগীর কেমন আছে সেগুলো জানাতে হচ্ছে। মেয়েটি এখন বাঁচবে কিনা সন্দেহ। শুধুই একটা নয়, চট্টগ্রামে 10 বছরের মেয়েকে রেপ করার দায়ে ধরা পড়েছে বলা হয়েছে অভিযুক্ত। যাই হোক, সেই অভিযুক্ত 52 বছরের এক নরপশু, বলবো না, পশুরা লজ্জা পাবে, এক ধর্ষক। আচ্ছা, ঢাকায় 13 বছরের একটি মেয়ে ধর্ষণের ফলে মারাত্মক অসুস্থ হয়ে ঢাকার যে ডিএমসিএইচ হসপিটাল সেখানে চিকিৎসায় আছে। এছাড়া নরপশুদের মধ্যে এক বাবা আছে, বাবা যে তার নিজের মেয়েকে ধর্ষণ করেছে। বাহ! কেরানীগঞ্জে এক প্রেগন্যান্ট মহিলা গণধর্ষণের শিকার হয়েছে। নারায়ণগঞ্জে একজন তার স্ত্রীর আগের পক্ষের মেয়েকে শুধু ধর্ষণ করেনি, সেই কাজের ভিডিও ছবি পর্যন্ত তুলে রেখেছে আনন্দ করবার জন্য। বন্ধু বান্ধব মিলে হয়তো আনন্দ করবে। যাই হোক, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ সে জানাচ্ছে 2024 সালের 6 মাসে ধর্ষণের পর 14 জন ধর্ষিতাকে খুন করা হয়েছে। 3 জন ধর্ষিতা এই অপমান থেকে বাঁচতে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কদিন আগে আন্তর্জাতিক নারী দিবসে ভাষণ দিতে গিয়ে সেখানে খুব উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের এই ধর্ষণ ঝড় নিয়ে। সেখানে তিনি বলেছেন, এসব ঘটনা নতুন বাংলাদেশ গঠন নিয়ে আমরা যা চেষ্টা করছি, আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে ভেঙে দিচ্ছে। ইউনূসের শাসনে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন আর কতজন মানুষ বর্তমানে দেখে তার পরিসংখ্যান পাওয়া সম্ভব নয়, কারণ মানুষ তো বলবে না। কিন্তু এই নতুন বিপদ যে শুধু মেয়ে বা মহিলাদের, যে শুধু তাদের নয়, কারণ তাদের বাড়ির লোক, তাদের তো দিন রাত দুবেলার ঘুম, তাদের ঘুম তো বলবো না, দিনের বেলা তো ঘুমায় না, সাধারণভাবে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, তারা দিনটাও তাদের স্বস্তিতে যাচ্ছে না এবং রাতের ঘুমও তাদের কেড়ে নিয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না। একটা বড় অংশের মানুষ ভালোবেসে যত না ধর্মাচরণ করে তার চেয়ে বেশি করে ভয়ে। আবার ধর্মের নাম যারা ঠিকাদার, ধর্মের ঠিকাদার সব ধর্মেই আছে কম বেশি, তাদের প্রতি ভয় আরও বেশি। কি জানি কি অভিশাপ তারা দিয়ে ফেলে ধর্মের এইসব গুরু ঠাকুর মৌলবীরা, সেই ভয়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা চমৎকার গল্প এই প্রসঙ্গে না বলে পারছে না, খুব ইচ্ছে করছে গল্পটা বলতে, হয়তো অনেকে শোনেননি ইতিপূর্বে।
যারা শোনেননি তারা মজা পাবেন, যারা শুনেছেন তারাও মজা পাবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি রচনা আছে প্রবন্ধ, অতি অল্প হইল, এরপরে আবারও আছে আবার অতি অল্প হইল। এই নামের প্রবন্ধে হিন্দুদের এক গুরু ঠাকুরের কথা বলা আছে। আগে জানতেন সব গুরু ঠাকুররা তারা সমস্ত বেরিয়ে বেড়াতেন, তাদের ওই শিষ্যদের বাড়ি বাড়ি তোলা তুলে বেড়াতেন। তো এই তোলা তুলতে শিষ্যের বাড়িতে এসেছেন, শিষ্য সম্প্রতি মারা গেছে যুবক বয়সে, ঘরে রয়েছে তাহলে কে? তার সদ্য বিধবা যুবতী স্ত্রী। গুরু রেগে গিয়ে, গুরু তার বাড়িতে এসে উঠেছেন, অন্য অনেকের বাড়িতে যেতে পারতেন, কিন্তু এখানে সদ্য বিধবা যুবতী স্ত্রী আছেন তো, সুতরাং সেই বাড়িতে উঠেছেন। এবং উঠবার পরে সেই শিষ্যা বিধবা, সে তো বলতে পারে না যে আপনি চলে যান, সেই ভয়ে তার উপরে আবার গুরু কখন যদি রেগে গিয়ে কোনো অভিশাপ টভিশাপ দেন, সেই ভয়ে বিধবা সবসময় তটস্থ হয়ে থাকে, গুরু সেবায় একেবারে মন প্রাণ দিয়ে থাকে। এমনকি গুরু শুয়ে পড়বার পরে রাত্রে তার পদসেবা করবার জন্যেও যায় সেই বিধবা যুবতী মহিলাটি, এবং তারপরে পদসেবা করতে করতে আর কি কি সেবা হতে পারে সেটা বুঝতেই পারছেন। তো একদিন তারপরে এরকমভাবে সেবা চলছে, দিনের সেবা রাতের সেবা। এরপরে একদিন গুরু ঠাকুর তার বিকালে যখন সবাইকে শিষ্যদের ধর্ম শিক্ষা দিচ্ছেন, তখন সেখানে বলে বসলেন গুরু যে শোনো, যে নারী তার স্বামী ছাড়া অন্য পুরুষের দিকে নজর দেয়, তার সঙ্গে দেহ সম্ভোগে ব্যস্ত হয়, সেই নারী মৃত্যুর পর সে নরকে চলে যায়। আর সেই নরক মানে সেখানে ফুটন্ত তেল বিশাল বিশাল কড়াতে তেল ফুটছে, সেই তেলের মধ্যে সেই নারীকে ফেলে দেওয়ার পরে সেই নারী যখন তার সমস্ত অত্যন্ত যখন সারা শরীর চিৎকার করছে, জ্বলে যাচ্ছে সারা শরীর, তখন তুলে নিয়ে পাশেই একটা দিঘি পুকুর থাকে, সেই পুকুরের মধ্যে কি আছে, সেখানে আছে হাঙর, কুমির ইত্যাদি সব আছে। তো সেইখানে ফেলে দেয়। এইবার কুমির ছুটে আসছে তার দিকে, সেই মহিলাটি তারপরে না, তার আগের একটু অংশ আছে, ভুল করলাম বলতে, সেটা হচ্ছে যে যাদেরকে এরকম হয় যমদূতরা এইসব কুলোটা মহিলাদেরকে নরকে নিয়ে যায়, নরকে নিয়ে গিয়ে বলে একটা শিমুল গাছ থাকে, শিমুল গাছ মানে জানেন তো, গ্রামেগঞ্জে বলে বাংলায় পাকড়া ফুল, সেই পাকড়া গাছ, সেই বলে সেই তার গায়ে এরকম কাঁটা আছে, সেই কাঁটাগুলো আবার এমনি কাঁটা নয়, কাঁটাগুলো হচ্ছে লোহার তৈরি কাঁটা, লোহার কাঁটা। এবং সেই কাঁটা বলে যে তুমি তোমার জীবিতকালে পরপুরুষকে যেভাবে আলিঙ্গন করতে সম্ভোগের সময়, সেইভাবে এই শিমুল বৃক্ষকে আলিঙ্গন করো। এই শিমুল বৃক্ষ আলিঙ্গন করতে করতে তার শরীরে কাঁটা ফুটে যেত, কাঁটা ফুটে রক্ত বেরোতো, চিৎকার করতো সে। তখন তাকে তুলে নিয়ে সে একটু ওই গরম কড়াইতে ফেলে আবার তাকে দিল, দিয়ে তারপরে পুকুরে ফেললো, পুকুরের জল লোনা, সেখানে কুমির থাকে। এইবার তারা যখন ছুটে আসছে তখন এইভাবে বলছে, গুরু ঠাকুর বলছেন যারা কুলোটা, তাদেরকে নরকে নিয়ে গিয়ে এইভাবে শাস্তি দেয়া হয়। সুতরাং কেউ স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকাবে না। তো এটা তো, এসব কথাগুলো তো বিকেলবেলাতে হলো ধর্মশিক্ষার আসরে। রাত্রে সেই মহিলা যুবতী বিধবা, তার তো খুব মনের মধ্যে হচ্ছে, তাই তো এরকম করলে যদি আমাকে ওইরকমভাবে নরকে নিয়ে গিয়ে ফেলে, কারণ গুরু ঠাকুরের সাথে তো আমি ওইসব করেছি, তো গুরু ঠাকুর তো আমার স্বামী নন। তো তিনি এবার আবার এদিকে ভয় পাচ্ছেন যে গুরু যদি অভিশাপ দেয়, সেই জন্য তিনি দরজায়, ঘরের মধ্যে ঢুকছেন না, দরজার বাইরে দাঁড়িয়ে আছেন এবং তার কাপড়টা একটুখানি দুলতে দুলতে দরজার মুখে গেছে। গুরু অপেক্ষা করতে করতে যখন দেখলো আসছে না, তখন সেদিকে তাকিয়ে দেখে যে ওখানটা কাপড় দেখা যাচ্ছে। তখন গুরু বলছেন কি হইল, আইস? তখন আস্তে আস্তে মুখ নিচু করে এসে বললেন যে বড় মেয়েটি বলছে খুব ভয় পাইতেছি। তা বলছে কেন ভয় পাচ্ছ, কেন পাইতেছ? তো বলছে আজকে আপনি যে বিকেলবেলা বললেন যে পরপুরুষ ছাড়া অন্য পুরুষের সাথে সম্পর্ক করলে তাকে নরকে নিয়ে গিয়ে ওইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। তখন গুরু একটু হাসলেন, হেসে বললেন রে পাগলি, পূর্বকালে শিমুল বৃক্ষ এইরকমই কণ্টকময় ছিল, ভয়ঙ্কর কণ্টক, লৌহ নির্মিত কণ্টক, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর ধরিয়া কোটি কোটি রমণী, কুলোটা রমণীর দেহ সংঘর্ষে সেই শিমুল বৃক্ষের কণ্টকগুলি মসৃণ হইয়া গিয়াছে। এখন সেটা আলিঙ্গন করিলে কষ্টের পরিবর্তে সুখানুভূতি হয়।
অতএব আইস বলিয়া তাহাকে পুনরায় সেবা কার্যে নিযুক্ত করিলেন। তো এই যে ব্যাপারটা, হিন্দু ধর্মের একটা বিরাট অংশের মানুষ এখন আধুনিক মতে চলে এসেছেন, আর গুরু ঠাকুরদের সেভাবে দেখা যায় না। দু এক জায়গায় দু একটা গুরু এরকম দেখা যায়, আর কিছু কিছু লোক তো মানুষ তো সবসময়ই তারা ধর্মের ভয়ে, ওই যে বললাম ভালোবাসে না ধর্মকে, ভয় পায়। সেই ভয়ের চোটে এই পৃথিবীর থেকে স্বর্গ পাওয়ার লোভটা তাদের বেশি। সেই জন্যে গুরু ঠাকুর দু একটা ওই আমাদের উত্তরপ্রদেশ কিংবা অন্যান্য প্রদেশে দু চারটে আছে, বাংলায় খুঁজে পাবেন না, পশ্চিমবাংলায়। তো এই সব এরা আছে, কারণ ওই যে ভয় রয়েছে যে আমাদের বেহেশতে যেতে হবে, স্বর্গে যেতে হবে। আরে বাবা, স্বর্গে কেউ যায়নি, কোনো জীবিত মানুষ স্বর্গে যায়নি যে স্বর্গ দেখে এসে বলবে সেখানে এতগুলো হুর থাকবে, 72টা না 75টা, কি কত আনন্দ থাকবে, খেজুর গাছের রস থাকবে। এই জীবনে মানুষ যা পায় না, স্বর্গ সেইটা দিয়ে রচনা করে, আর তার লোভে যদি কেউ যায় তাদের মরণ হবে। তো হিন্দু ধর্মের একটা বিরাট অংশের মানুষ আজকাল আর আধুনিক হয়েছে, ফলে গুরুদেবদের সেই বাজার আর এখন নেই। কিন্তু মুসলমানদের মধ্যে ধর্মের ঠিকাদাররা অপ্রতিহত দৌরাত্ম্য গতিতে এগিয়ে চলেছে, এবং অপ্রতিহত তাদের দৌরাত্ম্য। তারা বিধান দিচ্ছে পোশাকের কারণে পুরুষের জেগে উঠছে, পুরুষত্ব জেগে উঠছে, মানে ওই পুরুষের পুরুষত্ব তো ওখানটাই, তো সেটা জেগে উঠছে। সুতরাং রাস্তাঘাটে কেউ যেন উল্টোপাল্টা জামা কাপড় পরে বেরোবে না। তোমাদের দেখলে যদি তাদের পুরুষত্ব জেগে ওঠে, তাহলে রমজান শেষ হয়ে যাবে, রামাদান শেষ হয়ে যাবে, তারা রোজা রাখছে, সেই রোজা ভেঙে যাবে। তাদেরকে এরকমভাবে হাতছানি দিও না, তাহলে কি করবে? রাস্তায় বেরোবে না তোমরা। রাস্তায় যদি একান্তই বেরোতে দরকার হয়, নিজেকে বস্তাবন্দি করে বেরোবে। তো এই হচ্ছে গল্পটা। সুতরাং এই মাসে আবার তো বেশ এরা অনেকে কড়া নির্দেশ পর্যন্ত জারি হয়ে গেছে রাস্তায় না বেরোবার জন্য। ধর্মান্ধ ধর্মের ঠিকাদারদের এইসব ঘোষণা যে দেশে ধর্ষণের পক্ষে একটা হাওয়া তুলছে এবং ধর্ষণকে জাস্টিফাই করছে, সেটা শুধু মহিলা সংগঠনগুলো নয়, মনস্তত্ত্ববিদরাও বলছেন। অনেকে এর পেছনে মেয়েদেরকে আফগানিস্তানের তালিবানিরা যেভাবে মেয়েদেরকে ঘরের মধ্যে তালা দিয়ে রেখেছে, সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা বাংলাদেশে হচ্ছে বলে অনেকেই এই চেষ্টা দেখছেন। এবং এই কাজের জন্য যাতে মেয়েরা বাইরে না যেতে পারে, ঘরের মধ্যে যাতে থাকতে পারে, তার জন্য ধর্ষণ একটা বড় অস্ত্র হয়ে উঠেছে এই সমস্ত ধর্মের ঠিকাদারদের কাছে। আর ওই ঠিকাদারদের সাথে তাল দিয়ে যে সমস্ত ধর্মীয় সংগঠনগুলো রয়েছে, এমনকি ধর্মীয় রাজনৈতিক দলগুলো রয়েছে, তারাও কিন্তু গোপনে এইসব ব্যাপারকে সমর্থন দিয়ে চলেছে। এর বিরুদ্ধে ধর্ষণ বিরোধী মঞ্চ তৈরি করেছে মেয়েরা, ছাত্রী এবং তার সঙ্গে ছাত্ররাও আছে, তারা আন্দোলনে নেমেছে। গত কয়েকদিন তারা ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করছে। ঢাকা ছাড়া অন্যান্য দেশের অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়েও প্রতিবাদ সেখান থেকে ধ্বনিত হচ্ছে। উল্লেখযোগ্য, জুলাই আন্দোলনের সময়, আমি ওটাকে ষড়যন্ত্র আন্দোলন মনে করি, তো যাই হোক, তারা কিন্তু তা মনে করেন। উমামা ফতেমা, তিনি একজন সমন্বয়ক ছিলেন, তিনিও এই ধর্ষণ বিরোধী মঞ্চের সাথে যুক্ত। 5 দফা দাবি নিয়ে এই ধর্ষণ বিরোধী মঞ্চের আন্দোলন, এই দাবি নিয়ে তারা আইনমন্ত্রী আসিফ নজরুলের সাথে দেখা করেছেন। তারা 5 দফা দাবির কথা বলেছেন, এটাও বলেছেন যে এই দাবিগুলো পূরণ করা হলে দেশে ধর্ষণের সংখ্যা কমবে। তাদের মতে আসিফ নজরুল এই দাবির সপক্ষে বক্তব্য, তাদের সাথে সহমত পোষণ করেছেন। এরপর দিন, গত মঙ্গলবার, এই মেয়েরা, এই ধর্ষণ বিরোধী মঞ্চ, তারা করেছে কি, আমাদের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ, শান্তির নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবার জন্যে বেরিয়েছিলেন মিছিল নিয়ে। এর আগে ওই যে একবার ইউনূস বলেছেন যে তিনি ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত, স্বাধীন মানে নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে দিচ্ছে এই ধর্ষণ। সুতরাং তারা ভেবেছিল বোধহয় মোহাম্মদ ইউনূস আমার সাথে
তাদের সাথে সহমত পোষণ করবেন, তার সাথে কথাবার্তা বলে দেখা করে তারা স্মারকলিপি দেবে, এই সব তারা ঠিক করছিল। কিন্তু এই স্মারকলিপি যখন দিতে যায় তখন মোহাম্মদ ইউনূসের পুলিশ তাদের লাঠিপেটা করে এবং অনেক প্রত্যক্ষদর্শী মনে করছেন এমন করে লাঠিপেটা এবং এই কারণের জন্য লাঠিপেটা এটা ফ্যাসিস্ট হাসিনার আমলেও এটা হয়নি। তাও পুলিশ এইটা করেছে কিসের জন্যে? নখের আঁচড় খেয়ে, মহিলাদের মেয়েদের নখের আঁচড়ে পুলিশ আহত। হাসিনার আমলের এই সব পুলিশি অত্যাচারের দায় যদি হাসিনার ঘাড়ে যায় এবং তাকে বিচারের মুখোমুখি হতে হয়, তাহলে এই আমলের যত কিছু দায় সেগুলো খারাপ কাজের দায় ইউনূসের উপরে যদি যায়, ঘাড়ে যদি দেওয়া হয়, সেটা কি অন্যায় হবে? আমরা দোষ গুণের বিচারে যাচ্ছি না, দোষ কতটা সেটাও বলছি না, কিন্তু এটা তো বলতে পারি ইউনূস যদি মিছিলের প্রতিনিধি দলকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করতেন, তাহলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো সেদিন? বরং সেটাই তো আদর্শ গণতান্ত্রিক প্রক্রিয়া হতো। কিন্তু তা হবে না। কারণ আছে, সব কিছু বিনা কারণে হয় না। কার্য এবং কারণের মধ্যে একটা সম্পর্ক অবশ্যই থাকবে। সেটা করার সাধ্য ও সাহস মিয়া ইউনূসের নেই, কারণ তার টিকি বাঁধা আছে মৌলবাদীদের কাছে, যারা মেয়েদের শস্যক্ষেত্রের বাইরে অন্য কিছু মনে করে না। তোমার শস্যক্ষেত্রে তুমি যেমন খুশি তেমন যাইতে পারো, এবং তোমার শস্যক্ষেত্র বলে সে শুধু আমার ঘরের বিবিদের যে হবে তা তো নয়। তারা যদি অন্য কেউ যদি আমার পুরুষত্ব জাগিয়ে দেয়, তাহলে আমার কি দোষ? সুতরাং তারা যারা এই রাজনীতি যারা করে, তারা আর মেয়েদের কোনো বাড়তি অধিকার দিতে রাজি নয়। আর এই দাবি তুলছে যে মেয়েরা, তাদের সামনে কিন্তু বড় বিপদের দিন ঘনিয়ে আসছে। 2013 সালের শাহবাগ আন্দোলনে স্লোগান কন্যা নামে খ্যাত লাকি আক্তার, তিনি এবারও আন্দোলনের পুরোভাগে। সেই লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবি তুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র, এবং তারা বলছে যে শাহবাগকে বিরোধের মঞ্চ হিসেবে আর ব্যবহার করতে দেব না। তারা বলছে শাহবাগ 2013 নয়, 2013 মানে 2013 হচ্ছে ওই রাজাকার মুক্তিযুদ্ধের যারা অপরাধী তাদেরকে সাজা দেওয়ার দাবি, মৃত্যুদণ্ডের দাবি উঠেছিল শাহবাগ থেকে। তারা বলছে 2013কে ভুলে যাও, শাহবাগকে মনে রেখো 2024, অর্থাৎ 24শে জুলাইয়ের যে ষড়যন্ত্র, জুলাই ষড়যন্ত্র, তার জন্যে তারা বলে জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থান, বিপ্লবের কি চেহারা! হায় রে! তারা বলছে যে শাহবাগকে 24-এর জন্যেই মানুষ মনে রাখবে, 13-র জন্যে নয়। তারা বলছে লাকি আক্তারকে গ্রেফতার করো, তার বিচার চাই। কিসের জন্য বিচার? বিচার এই জন্যেই চাই কারণ লাকি আক্তার মেয়েদের দাবির সপক্ষে, মেয়েদের ধর্ষণ, মেয়েদের উপর নির্যাতন, এই বন্ধের দাবি তুলেছে তারা। আর নোবেলজয়ী ইউনূস তার পুলিশকে লেলিয়ে দিচ্ছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এদের লাঠিপেটা করতে। এক ডেপুটি কমিশনারকে দেখা গেছে যে তিনি একটি মেয়ের চুল ধরে টানছেন, চুল ধরে একটি মেয়েকে টানছেন এই মিছিল যখন লাঠিপেটা করছে পুলিশ। ছি! এই ছি শুধু পুলিশ কমিশনার, পুলিশ বিভাগকে নয়, এই ছি যারা এই ধর্মের ঠিকাদার, যারা মেয়েদেরকে রাস্তায় বেরোতে নিষেধ করছে তাদেরকে, এবং তাদের সর্দার হয়ে যমুনায় যিনি বসে আছেন সেই নোবেলজয়ী ডক্টর ইউনূসকে। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।